জয়রাম। গুরু ঠাকুর ও তাহার গুরু ভ্রাতাদিগকে গহ্বরে প্রবেশ করতে আদেশ করলে সবাই সেই গহ্বরে অবতরণ করলেন। গুরু তাহাদের অনুসরণ করলেন। ভীষণ অন্ধকার, কিছুই দেখা যায় না। রাস্তার কোনো সন্ধান নাই। পথটি এমনই ঢালু যে পদস্খলিত হয়ে প্রত্যেকেই গড়িয়া চলা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। গড়ানো শেষ হলে তাহারা এক রমণীয় স্থানে পৌঁছলেন। এই রমণীয় স্থানই কৌশিক আশ্রম। এই কৌশিক আশ্রমের মনোহর দৃশ্য দেখে তাহারা মুগ্ধ হলেন। চির বসন্ত বিরাজিত, এত বরফের মধ্যেও এখানে একটি নির্মল সরোবর বিদ্যমান, নাম তার মন্দাকিনী। চারিদিকে আম্র, কদলী, বেল বৃক্ষগুলি ফল ভারে অবনত। পাকা বেল ও আম গাছের তলায় পড়ে আছে, কলা গাছেই পেকে আছে। বৃক্ষগুলি খুব উঁচু নয়, হাত বাড়ালেই সব গাছের ফল পাওয়া যায়। চতুর্দিক অবলোকন করে মনে হয় এখানে জরা ব্যাধি বা মৃত্যুর কোনো বালাই নেই। এমন মনোমুগ্ধকর দৃশ্য ঠাকুর নাকি কখনো দেখেননি। গুরুর সহিত ঠাকুর ও তাহার গুরুভ্রাতারা ধীর পদক্ষেপে আশ্রমে প্রবেশ করলেন। আশ্রমে কোনো গৃহ নেই। পর্বত গাত্রে এমনভাবে খনন করে 7খানি আসন তৈরি করা হয়েছে যে একখানি আসন হতে অন্য আসন দেখা যায় না। এই আসনগুলির মধ্যে 2খানি আসন শূন্য পড়ে আছে। অন্যগুলিতে 5 জন মহাপুরুষ ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। তাহাদের দেহ সাধারণ মানুষের তুলনায় খুবই বৃহদাকার। এই মহাপুরুষদের দর্শন করে তাহারা বাহিরে আসিলেন এবং মন্দাকিনী স্বচ্ছ সলিলে অবগাহন করে চতুর্দিক হতে সুপক্ক আম্র, কদলী এবং অন্যান্য ফল সংগ্রহ করলেন। 5খানি কলার পাতা ছিঁড়ে নিলেন এবং পুনরায় সেই মহাপুরুষ দিগের সম্মুখে উপস্থিত হলেন। প্রত্যেক মহাপুরুষের সম্মুখে পাতায় করে কিছু কিছু ফল রাখলে মহাপুরুষেরা হস্ত উত্তোলন করলেন, মনে হলো যেন আশীর্বাদ করলেন। মহাপুরুষদের বড় বড় চক্ষু, কোঠরাগত, লোল চর্ম, কেশগুলি লম্বা জট বেঁধে লতার মতো ঝুলে আছে। ওই রকম চেহারা ও আকৃতির লোক পৃথিবীতে দেখা যায় না। আশ্রম হয়ে বাহির হয়ে তাহারা নানা রকম পাকা ফল সংগ্রহ করে নিজেরা আহার সমাপন করলেন। তারপর গুরু এবং সকলে মিলে এই স্থানে প্রায় 1 মাস অতিবাহিত করেছিলেন। জয় রাম, জয় গোবিন্দ।